ঘরের পুরুষ যদি দায়িত্বতে সঠিক হয় তাহলে সেই সংসার হয় সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো এই তো আমি কিন্তু ব্যাংকে এসেছিলাম। তো ব্যাংকে এসেছি সেই সকাল 11টার দিক, এখন প্রায় বেলা বাজে 1:30টা। তো এর মধ্যে আমি মাঝখানে আবার একটু গিয়েছিলাম সেনাতে। তো একটা দরকারি কাজেই সেনাতে গিয়েছিলাম। তো ব্যাংকে যখন গিয়েছিলাম তখন কিন্তু ব্যাংকে আমার আসলে একটা অ্যাকাউন্ট খোলার জন্য গিয়েছিলাম। তো ওখানে যাবার পর তো তারা আর কি বলতেছিল যে হাজব্যান্ডের অনেক কিছুই লাগবে। তো জবার আব্বুকে তো আমি নমিনি দিয়েছি, তো তারপরেও সেখানে অনেক কিছু দিতে হবে, তার এই আইডি কার্ড, ওই আইডি কার্ড, তারপরে জবের আইডি কার্ডের ফটোকপি। তো সব কিছু মিলিয়ে তাকে ছাড়া আর হচ্ছিলই না। তো তাকে পরবর্তীতে ফোন করে এরপর ব্যাংকে নিয়ে এরপর কিন্তু আমি বাকি কাজটা সম্পূর্ণ করে আবার বাসায় ফিরে এসেছি। তো ওই দিন ওই যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো নর্মাল ফ্রিজেই ছিল। তো সেগুলো নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আমি এই যে তাড়াতাড়ি বাসায় এসে ভাবলাম যে না, আজকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ফ্রোজেন করেই ফেলবো। যেহেতু 2-3 দিনের বেশি হয়ে গিয়েছে, এটা কেটে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো 2-1টা আলু কেমন যেন একটু আর কি কালচে হয়ে গিয়েছিল, যেগুলোতে আর কি পানি পাইনি। তো আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে আলুটাকে ভালো করে কষলিয়ে প্রায় 4-5 বারের বেশি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি পানি দিয়েছি, পানির মধ্যে বেশি করে লবণ দিয়েছি পরিমাণ মতো আর কি, যেন আলুটার মধ্যে ঢুকে। তো এরপর আলুটা এই যে আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটা বলক চলে আসলে তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ঠান্ডা পানির মধ্যে খুব সুন্দর করে ভিজিয়ে নেব। তো এরপর আমি ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে আর কি ঝরা দিয়ে রাখবো। ডিটেলসে এত কিছু বলতাম না। সেদিন একজন আপু কমেন্ট করেছিল, আসলে এই মুহূর্তে আপুটার নামও ভুলে গিয়েছি। তো আপু আর কি বলতেছিল আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করি সেটা যেন আপুকে একটু দেখিয়ে দেই। তো তার জন্যই কিন্তু আজকে পুরোপুরি ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রাখি সেটাই শেয়ার করছি। তো এখানে আবার একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে কিন্তু পরবর্তীতে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজলে আর কি খুব মচমুচে হয়। তো ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু এভাবে সিদ্ধ করার পর আমি যেভাবে রাখবো ঠিক এইভাবেই যদি ফ্রেঞ্চ ফ্রাইটা রাখা হয় তো পরবর্তীতে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ওটা ভেজে খেলে একদম মুচমুচে থাকে, আবার খেতেও ভালো লাগে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো আপনাদের ভাইয়ার কথাটা যেটা বললাম যে ঘরের পুরুষ যদি দায়িত্বতে সঠিক থাকে তাহলে সংসার কিন্তু সুন্দর হয়। আমি কিন্তু গত 2 সপ্তাহের বেশি হয়ে গিয়েছে তাকে বারবার বলতেছিলাম যে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো, তুমি আমার সাথে চলো। সে কোনোভাবে কিন্তু যেতে চাচ্ছিল না। আসলে তাকেও দোষ দিয়ে লাভ নাই, কারণ সে একদম সংসার জীবনের শুরু থেকেই এরকম একটু অলস টাইপের একজন মানুষ। তো যে কোনো বিষয়ে তাকে একটা কথা বললে সে একবারে কিন্তু শুনে না। সেই কথাটা নিয়ে আমার বলতে বলতে 2 থেকে 3 সপ্তাহ পার হয়ে যাবে, নয়তো বা মাস পার হয়ে যাবে, তারপর কিন্তু সে আমার সেই কথাটাকে কানে নেবে, এর আগে কিন্তু না। তবে আজকে কিন্তু আমার প্রচণ্ড মন মেজাজ একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তো ভেবেছিলাম মেয়েকে নিলেই হয়তো বা কাজটা হয়ে যাবে, কিন্তু ইসলামী ব্যাংকে দেখলাম যে এখানে তাদের সিস্টেমটাই অন্যরকম। তো হাজব্যান্ডের দুনিয়ার সব কিছু সেখানে আর কি দেয়া লাগে। তো আমাদের এখানে ইসলামী ব্যাংকে দেখলাম যে হাজব্যান্ডের এই তো জবের আইডি কার্ডের ফটোকপি, তারপরে এনআইডি কার্ডের, তারপরে তার ইনকাম সোর্স কত হাবি জাবি যা আছে আর কি সব কিছুই দেয়া লাগে। তারপর তাকে যেহেতু নমিনি দিয়েছি সেখানে আবারও তার ইত্যাদি ইত্যাদি কত কিছু যে লেখা লাগলো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তো অবশেষে যে আমি অ্যাকাউন্টটা খুলতে পেরেছি তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। তবে আমার খুব রাগ লাগে যে একটা জিনিস যেটা করব সেটা স্বামী স্ত্রী দুজনে মিলেই করব, সেখানে দেখা যায় দুজনের মত যদি দুরকম হয়ে থাকে তাহলে সেই সংসারে কিন্তু কোনো দিনও আল্লাহ তাআলার তরফ থেকে আয় বরকত হয় না বা সংসারও সুন্দর হয় না। তবে মানুষটাকে নিয়ে আমি কিন্তু সব সাইড থেকে খুবই ভুক্তভোগী। তো মাঝে মাঝে না খুব রাগ উঠে যায়, মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে যদি একদম লাইফ থেকে চেঞ্জ করে ফেলতে পারতাম তাহলে আমি কবেই যে তাকে চেঞ্জ
করে ফেলতাম। তো এটা তো আর ঘরের আসবাবপত্র না যে মনে চাইলো আর ঠাস করে এটাকে ফেলে দিয়ে নতুন আরেকটা কিনে নিয়ে আসি। তো একদম মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপর আমি এই যে ফ্যান ছেড়ে একটা টাওয়ালের উপর বিছিয়ে রেখেছিলাম, আর আলুর গায়ে যে পানিটা লেগেছিল সেটা ভালো করে টিস্যু দিয়ে এখন আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি জিপলক ব্যাগে এটা আমি রেখে দিব। এটা রেখে দেওয়ার ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আর কি আমি প্রায় 1 ঘন্টা পর আবার এটাকে নামিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে রেখে দিলে দেখা যায় একটা আলুর গায়ে আরেকটা আলু কিন্তু লাগবে না। আর এভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করে মোটামুটি আমি 1 মাসের মতো আর কি খেয়ে থাকি। তো যাই হোক, যে আপুটা কমেন্ট করেছিলেন আশা করছি সে আপুটাকে আমি ডিটেলসে সব কিছু বলে দিতে পেরেছি। আর আপু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো যাই হোক, এই কথাটা কেন বললাম, তো অনেক দিন আগে কোনো একজন আপু আমাকে আর কি কমেন্ট না আর কি আপুটার সাথে আমার সরাসরি দেখা হয়েছিল। তখন আর কি আপুটা বলেছিল যে আমরা ইউটিউবাররা এত ভালো ভালো স্বামী কোথা থেকে পেয়েছি, আমরা যতগুলো ইউটিউবার আছি আমাদের প্রত্যেকটা স্বামীর এত প্রশংসা আমরা করে থাকি যে আমাদের হাজব্যান্ডরা খুব ভালো, যখন যেটা চাই সেটাই করে দেয়, সেটাই কিনে দেয়, যেখানে ঘুরতে যায় সেখানেই নিয়ে যায়। তো আমি না সেই আপুটার কথা শুনে খুব আর কি হাসতেছিলাম। তো আসলে আপু রিয়েল লাইফের সাথে ব্লগের লাইফটা কিন্তু অনেক তফাৎ আছে। তো কপাল গুনে যে আমরা সব ব্লগাররা এত ভালো স্বামী পেয়েছি তা কিন্তু না। তো মাঝে মাঝে কিন্তু হাজব্যান্ডরা একটু উল্টাপাল্টা করে থাকে, তবে সব সময় তো পাবলিক প্ল্যাটফর্মে সেটা চিৎকার করে বলা যায় না। তো কি আর করা, মুখ বুজে শুধু স্বামীর ভালোটাই বলে যাই, খারাপটা কিন্তু আমরা কখনো কোনো ব্লগাররা বলি না। তো দেখবেন পৃথিবীতে যেমন খারাপ মেয়ে মানুষও আছে তেমন খারাপ পুরুষ মানুষও আছে, তাদের মধ্যে হাতে গোনা দেখবেন যে হাজারে একটা পুরুষ যদি ভালো হয় তেমনি হাজারে একটা মেয়ে মানুষও কিন্তু ভালো হয়। এই বর্তমানে যুগ জামানায় এসে তো এখানে ভালোই বা কাকে বলবো বলেন। তো আমি এখন মনে করি নিজে ভালো তো জগৎ ভালো। তো যাই হোক, আজকে কথা বলতে গিয়ে না সে আপুটার কথা মনে পড়ে গেল, তাই আর কি কথাগুলো বললাম। তো যাই হোক, হাজব্যান্ডকে নিয়ে এতটা অভিযোগ করেছি, আসলে খুব রাগে ক্ষোভে করেছি। তো কিছু বলতেও পারি না, আবার কিছু করতেও পারি না, কি আর করা। তো আমি কিন্তু একদম যেহেতু একটু সেনাতেও গিয়েছিলাম, গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, বাসায় এসে একদম এলোমেলো অবস্থাতেই আমি থেকে তারপর রান্না বান্না শুরু করেছি যে আগে রান্নাটা কমপ্লিট করি। তো ওই দিক থেকে তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, অফ ক্যামেরাতে আমি আগেই ডালটা রান্না করে নিয়েছি। আর এখন হাতে মাখিয়ে আমি ছোট মাছটা রান্না করছি। তো ছোট মাছটার মধ্যে কিন্তু আমি যেহেতু এটা ছিল বগুড়ার যে লাল আলুটা, সেই আলুটাই কিন্তু ইদানিং আমি খাচ্ছি। তো এই আলুটা কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে, তবে আলুটা দিয়ে যে কোনো তরকারি সবজি বা মাছের চচ্চড়ি যেটাই করি না কিন্তু সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ওই দিন আপুটার নামটা ভুলে গেলাম, ওই দিন একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে ছোট মাছে এত পানি দিয়েছো, খেতে কি ভালো লেগেছে? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ খেতে ভালো লেগেছিল। তো আমি কিন্তু সেদিন ভিডিওতেও বলেছিলাম যে ছোট মাছটা যে হাতে মাখিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম সেই মাছটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আজকেও কিন্তু সেম সেই পদ্ধতিতেই আমি আলু দিয়ে আজকেও ছোট মাছটা রান্না করেছি, তবে আজকে আলুর তরকারিটার মধ্যে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। কারণ দেখা যায় কি একটু ঝোলটা বেশি না রাখলে কিছুক্ষণ পর দেখা যায় আলু কিন্তু সবগুলো মাছের ঝোল একসাথে টেনে নিয়ে যায়। আমার অনেক আপুদের অনেক কমেন্ট এসে জমা হয়েছে। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আমি আমার রান্নাঘরে কিচেন র্যাকগুলো কিভাবে টানিয়ে রেখেছি সেটা যেন একটু দেখাই। এই কমেন্টটা করেছিল আমাদের গল্পকথা আইডি থেকে আপু। তো এরপরে চৈতি আপু কিন্তু আমি যে রান্নাঘরের স্প্রেটা কিভাবে তৈরি করি আর কি লিকুইডটা সেটাও দেখতে চেয়েছিল। তো আমি আসলে সবই মনে আছে, তবে আমি ভিডিওগুলো শেয়ার করব। আরেকজন আপু আমার পুরো কিচেনটাই দেখতে চেয়েছিল, তো সব কিছুই আমি শেয়ার করব। তো আমাকে 2-1টা দিন আর কি হাতে সময় দিতে হবে আপুরা।
তো যাই হোক, এদিক থেকে আমি যা যা ধুয়েছিলাম সেগুলি নীল র্যাকটার মধ্যে ছড়া দিয়ে রাখলাম। আর কিচেনের র্যাকগুলো আমি কিভাবে লাগিয়েছি এটা আপু আর কি বারবার বলেছিল আপুকে যেন একটু দেখিয়ে দিই। তো যেহেতু ভিডিওটা আগে থেকে করা থাকে, তারপর আগে থেকে আমি ভয়েসটা ওভার করে থাকি, তো ওই ভিডিওগুলো আসতেই একটু আর কি আমাকে সময় দিতে হবে। তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ ঈদের আগে সবগুলো যে আপুদের যা যা প্রশ্ন ছিল, যা যা দেখার ছিল, জানার ছিল, সব কিছু বলে দেওয়ার জন্য। তো এই দিক থেকে সেদিন যে বাজার করেছিলাম দেখেন, তো সে বাজার করার পর এই ডালগুলো কিন্তু আর আমি রিফিল করে নেইনি। তো এইগুলো যেহেতু মুগ ডাল, এভাবে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার নষ্ট হবে না যদি এগুলো আমি দেখা যায় নর্মাল ফ্রিজে রেখে দিতাম, কাচের জারে তুলে বা যে কোনো বক্সে তুলে যদি নর্মাল ফ্রিজে রেখে দিতাম তাহলেও কিন্তু ভালো থাকতো। তো নর্মাল ফ্রিজে দেখা যায় এত কিছু তো আর রাখা সম্ভব না, মোটামুটি খাবার দাবার রাখা হয়, আবার এটা সেটা অনেক কিছুই রাখা আছে। তো এত কিছু রাখলে দেখা যায় নর্মাল ফ্রিজটাই আমার একেবারে বেশি লোড হয়ে যাবে। তো যার কারণে চিন্তা করলাম যে না, মুগ ডালটা এভাবে ভেজে রেখে দেই। আর এভাবে কিন্তু মুগ ডাল ভেজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক, আমি সবগুলো মুগ ডালই ভাজবো, আর কিছুটা মুগ ডাল আলাদা করে রেখে দিলাম, সেটা দিয়ে দেখি কিছু একটা তৈরি করে দিতে পারি কিনা বাচ্চাদেরকে। তো আমার কিন্তু সবগুলো মুগ ডাল ভাজা শেষ। তো এগুলো এখন এভাবেই থাকবে। তো যখন ঠান্ডা হবে তখন এগুলো আমি জারে তুলে নেব। রান্না বান্না শেষ, কিচেনের কাজ শেষ, আর ঘরের কাজগুলো করা হয়ে গিয়েছে। তো এরপর আমি বারান্দায় এসেছি। বারান্দায় এসে দেখতে পেলাম যে ভালোই রোদ উঠেছিল, তবে গাছগুলোতে পানি না দেওয়ার কারণে আমার গাছগুলোর অবস্থা একেবারে খারাপ। আর পুর্তলিকা গাছটার মধ্যে একদম চুলে চারপাশটা একেবারে পেঁচিয়ে আছে। তো বড় মেয়েকে একটু ডেকে বলতেছিলাম যে বারান্দায় এসে মাথা আঁচড়াও, ঠিক আছে, তবে গাছের মধ্যে তো চুল দিয়ে ভর্তি করে ফেলেছো, এভাবে চুল আর আঁচড়িয়ে গাছগুলো নষ্ট করো না। তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফুলই কিন্তু ফুটেছে এখন, যেহেতু দুপুরের পর, তো একদম 9টার ফুলগুলো কিন্তু একদম চুপসে গিয়েছে। মানি প্লান্ট গাছে যদি একদিন পানি না দেয়া হয় তাহলে কিন্তু গাছগুলো এভাবে ঝিমিয়ে পড়ে। তো ছোট জনকে বললাম যে যাও পানি নিয়ে আসো, আম্মু এখন গাছে পানি দিয়ে দিব। তো সবগুলো টবে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে যে এই যে নীল ফুলটা আছে, এই ফুলটার নাম ছিল ব্লু ডেইস। তো এই ফুলটার মধ্যেও কিন্তু এই গাছটার মধ্যে পানি পর্যাপ্ত পরিমাণে না পেলে গাছগুলো কিন্তু একেবারে চুপসে যায়। তো যাই হোক, পানি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরই মানি প্লান্ট গাছগুলো একদম তরতাজা হয়ে উঠবে। গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল যে আমি ভয়েস দিতে গিয়ে প্রচুর বাতাসের শব্দ পাচ্ছিল। তো আপু, আমি যখন ভয়েস ওভার করি তখনই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর বাইরের বাতাসের শব্দটাই আপনি ভিডিওতে শুনতে পেরেছেন। এখানে আমার যে মেহেদি গাছটা দেখেন কত বড় হয়েছে, আর এটা ড্রামে লাগিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়েছি। এরপর কিন্তু একদম নতুন নতুন করে পাতা বের হচ্ছে। যখন আমি এটা এভাবে লাগিয়ে দিয়েছিলাম এই বারান্দাতে এনে, জবার আব্বু বারবার বলতেছিল উপরে যে বড় বড় ডালগুলো হয়েছিল এগুলো যেন সব কেটে ছেটে একদম ন্যাড়া করে দেই। তো আমি তার কথাটা আর কি ঠিকঠাক মতো শুনিনি। তো আমি ভয় পেয়েছিলাম যে সব ডালপালা কেটে দিলে আবার নতুন করে পাতা বের হবে কিনা। তো সে কিন্তু মোটামুটি অনেক কিছুই জানে, পণ্ডিত ধরতে গেলে এক রকমের। তো পণ্ডিতের কথাটা না শুনে একটু ভুলই করেছি। তো সবগুলো উপরের ডালপালাগুলো কেটে দিলেই যে নতুন নতুন কুশি বের হচ্ছে, এগুলো কিন্তু আবার নতুন করে বড় বড় ডালে পরিণত হতো। তো যাই হোক, মেহেদি গাছটা অবশেষে যে বেঁচে গিয়েছে, আবার এত সুন্দর করে এত পাতা এসেছে গাছের মধ্যে। তো এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর গাছটা একেবারে সবুজে ভরে আছে। বাইরের আকাশে আজ বৃষ্টি নেই, তবে আকাশটা দেখেও কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।